সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি উপস্থাপনায় আছি আপনাদের বন্ধু নিবেদিতা। আজকে বিশেষ এপিসোডে আমরা পেয়ে গেছি বেশ কয়েকজন কবি বন্ধুকে। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। প্রথমেই চলে যাব কর্ণধর দার কাছে। কর্ণধর মণ্ডল, উনি এসেছেন বাসন্তী সুন্দরবন থেকে। এবং প্রতীক হালদার, উনি এসেছেন ডায়মন্ড হারবার থেকে। নমস্কার, আমি প্রতীক হালদার। এবং আমাদের সঙ্গে আছেন উদিত ঠাকুর। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন দাদা? মংরাহাট ব্লক, বসুন্ধরা গ্রাম। আচ্ছা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই চলে যাব কর্ণধর দার কাছে। দাদা, আপনি তো একজন কবি, কবিতা লিখছেন। কবিতার পাশাপাশি আপনি কি আরো কিছু লিখছেন, বা গল্প, ছোট গল্প? ছোট গল্প লিখছি, বড় গল্প। কবে থেকেই লেখালেখির সঙ্গে পথ চলা শুরু? লেখালেখি আসা স্কুল লাইফ থেকে, ক্লাস 6 যখন প্রথম কবিতা লিখি। আচ্ছা, তার মানে কবিতা লেখারই নেশাটা এটা অনেক ছোটবেলা থেকেই আপনার মধ্যে বেড়ে উঠেছিল ধীরে ধীরে। এরপরে ক্লাস 9-এ গিয়ে 2002 সালে তখন একটা প্রতিযোগিতা হয়েছিল, প্রবন্ধ প্রতিযোগিতা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজনে হয়েছিল। সেখানে আমি 11টা স্কুলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। বাহ! সেখান দিয়ে মোটামুটি আমার লেখার আগ্রহটা আরো বেড়ে যায়। মানে এবিটি এর যে তাতে পার্টিসিপেট করেছিলেন। বাহ! তারপর থেকেই লেখালেখি শুরু। আর বর্তমানে আবার সোশ্যাল মিডিয়া আসার পর থেকে, এখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেই জায়গাগুলোতে আমরা নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারি। হ্যাঁ, যে পাশাপাশি উপন্যাস সবই লিখছি। দুটো উপন্যাস লেখা হয়েছে এই পর্যন্ত, বড় গল্পও লেখা হয়েছে, ছোট গল্প লিখছি, আর বর্তমান কবিতাও চলছে। লেখালেখি আপনার নেশা বলতে গেলে চলে। অবসর সময়টাই। এবার চলে যাব প্রতীকদার কাছে। প্রতীকদা, আপনি একজন কবি। হ্যাঁ। আপনি কবিতার পাশাপাশি আর কি লেখেন? গল্প? না, আমি শুধুমাত্র কবিতাই লিখি, সেখানে অনুকবিতা এবং কবিতা। অনুকবিতা এবং কবিতা, হ্যাঁ। এখন তো অনুকবিতার লেখার প্রচলনটা ভীষণ পরিমাণে বেড়েছে, এবং এটা একটা আলাদা ঘরানার কবিতা। এবং তার সঙ্গে আমি দেখছি এখন বিভিন্ন রকম কবিতা, যেমন সপ্তবেদী, তারপরে আরো বিভিন্ন রকম কবিতা যেগুলো এসেছে, আরো নতুন কিছু কবিতার ঘরানা দেখলাম এখন, সেগুলো প্রচলিত হয়েছে। আর এই লেখালেখির এই শখ বা ভালোবাসা, ভালো লাগাটা কবে থেকে শুরু? ছোটবেলা থেকে যখন পড়াশোনা করতাম তখন গল্পের থেকে কবিতাটা পড়তে বেশি ভালো লাগতো। যখন নতুন বই পেতাম মনে হতো যেন সব কবিতাগুলো আগে পড়ে নিই। এটা একটা আমার ভালো লাগতো যে সবগুলো আগে প্রথমে কবিতাগুলো পড়ে নিই। তো পড়তে পড়তে একটা ভালো লাগা তৈরি হতো। তারপরে ভাবিনি যে কবিতা লিখবো। তারপরে যখন স্কুলে জয়েন করি, আমি তিয়া স্কুলে পড়াই, তো সেখানে আমি যখন তিয়া স্কুলে পড়াই তখন পড়াতে আমি বাংলায় পড়াতাম। তো আমার ভালো লাগতো, বাচ্চাদেরকে যখন পড়াচ্ছিলাম সেই কবিতার প্রতি একটা ভালো লাগা তৈরি হলো। এবং তারপরে যখন ওয়াল পত্রিকা বের করা হয়, দেওয়াল পত্রিকা সেখানে, হ্যাঁ, স্কুলের, তো সেখানে বাচ্চারাও লিখছে, আমিও লিখছি, সেখান থেকেই মানে শুরুটা হয়। আচ্ছা দাদা, এরকম কখনো মনে হয়েছে যে বাচ্চাদের যখন আপনি কবিতা পড়াচ্ছেন, এরকম কখনো আপনি করেছেন যে আপনার নিজের লেখা বাচ্চাদের পড়াচ্ছেন বা তাদের কবিতা পাঠ করতে বলছেন বা আবৃত্তি করতে বলছেন? আমাদের স্কুলে যখন প্রোগ্রাম হয় তখন আমার লেখা কবিতাগুলোই মানে স্কুলে বাচ্চারা বলে। আমার সমস্ত লেখা কবিতাগুলোই মানে যে কজনই আবৃত্তি করে সবাই আমার লেখা কবিতাই বলে। বাহ, এটা তো আপনার কাছে একটা অন্যরকম পাওনা। হ্যাঁ, এবং আরও যারা চেনা পরিচিত আছে তারাও আমাকে বলে যে এরকম আমার ছেলে বা আমার মেয়ে স্কুলে আবৃত্তি করবে, তো ওদের স্বাধীনতার উপরে একটা কবিতা বলতে হবে, যদি তোমার জানা কিছু থাকে আমাকে একটা দাও। তো তাদেরকেও দেওয়া হয়, এই জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, যারা আবৃত্তি করছে তারা এখন নতুন অনেক লেখা আবৃত্তি করছে, তো ভীষণই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবার উদিতদার কাছে যাব। উদিতদা, আপনি কিছু বলুন। আমার লেখা শুরু সেই ছোটোবেলা থেকে, মানে আমার লেখা তখন আমি ক্লাস 2-তে পড়ি। মানে প্রথম লেখাটা মানে এলো আর কি, একটা
তখনই আমাদের বাড়িতে তখন ছিল রেডিও, মানে রেডিও শুনে শুনে বড় হওয়া। একেবারে তখন খুবই হ্যাঁ, রেডিওর একটা হ্যাঁ, প্রচলন ছিল, প্রচলন এখন ধীরে ছিল। ধীরে কিছুটা কমলেও হ্যাঁ। সেই জনপ্রিয়তা কিন্তু এখনো রয়ে গেছে, একেবারে হ্রাস পায়নি। আর তখন ওই যে আমাদের বাড়িতে একটা রেডিও নাটক শোনা একটা প্রবণতা ছিল সবার মধ্যে। এখন নাটক সেই হয়। নাটক শুনে শুনে আর কি একটা কপিরাইট হিসেবে ধরুন বলতে পারেন, বা সেই নাটকের অনুকরণ করতে গিয়ে একটা নাটক লিখে ফেলেছিলাম, ছোট ছোট নাটক। বাহ, আর সেটা আমার বাবা প্রথম দেখে, আর এই লেখালেখির ঝোঁক সেই বাবার থেকেই আর কি। বাহ, আর আমার নাম হচ্ছে উজ্জ্বল কুমার আচার্য, এবং বাবার শখ এবং বাবার ইচ্ছা ছদ্মনামে আমি লেখালেখি করি। আচ্ছা, তাই থেকে আপনার নাম উদিত ঠাকুর। উদিত ঠাকুর। বাহ। তো দাদা, হ্যাঁ, বলুন। আপনি কিছু কবিতা আমাদের শোনান তাহলে। হ্যাঁ, শোনাচ্ছি। আমার স্বরচিত কবিতা, আমার আপনার বই আপনি এনেছেন। একবিংশ শতাব্দীর বুকে মানবতা খুঁজছি বইয়ের একটা কবিতা আমি আবৃত্তি করেছি। বা এই বইটা আমি একটুখানি দেখতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। ভীষণই সুন্দর একটি বই, একবিংশ শতাব্দীর বুকে মানবতা খুঁজেছি। ঠিক আছে, এই বই থেকে কিছু একটা শোনান আমাদের। নির্বাক পৃথিবীর আর্তনাদ, আমার স্বরচিত কবিতা। ধ্বংসের চেয়ে বড় সন্ত্রাসী স্লোগান, ভীষণ দুর্বিপাকী জীবন ষড়যন্ত্রের জাঁতাকলে। শিক্ষার হার বাড়লেও শতগুণ, মূর্খের আচরণে এ দেশ গিয়েছে রসতলে। সভ্যতা নয় মোটেই আশীর্বাদ, পৃথিবী ঠিক বুঝেছিল একদিন ডেকে আনবে অভিশাপ। যুদ্ধের কামান দিয়েছে তার প্রমাণ, বাড়িয়ে বিভেদ বিদ্বেষ যত সন্তাপ অনুতাপ। ধ্বংসস্তূপ আজ মন্দির মসজিদ গির্জা, ফুলের প্রাণ বারুদের আগুনে ঝলসে বিদগ্ধ ছাই। বিভেদের বিষ সন্ত্রাস ছড়ায় বাতাসে, অমানুষের রং গায়ে মেখে ভাইয়ের রক্তে স্নান করছে ভাই। কোজাগরি চাঁদ ছড়ালেও জ্যোতি, অবাগী মায়ের কোলে সোনার চাঁদ গিয়েছে ডুবে। মাটির সদাগন্ধ হারিয়েছে সেদিন, বাতাসে বিষাক্ত বারুদের ঘ্রাণ ছড়িয়েছে জবে। মানুষ যেন আজ নেশায় মত্ত, রক্ত নদীতে প্রাণভাসিতে করতে স্নান। ওরা প্রতিহিংসার বীজ বপন করে সমাজের বুকে, চাইছে হতে আয়ুষ্মান। হায়নার থেকেও বড় হিংস্র মানুষ, পৃথিবীর আয়ু নিজের পরমায়ুতে মাপে। মানুষ আজ ধ্বংসের রূপকার, পৃথিবী যেন নির্বাক নিথর মানুষের অভিশাপ। বাহ। আচ্ছা কর্ণধর দা, আপনি কোন ধরনের লেখা লিখতে ভালোবাসেন? আমি লিখি বেশি সমাজের উপর নিয়ে, বাস্তব সমাজকে নিয়ে, বাস্তব যা ঘটছে, সমাজধর্মী কবিতা যা হ্যাঁ, ঘটছে। সমাজের উপর যা ঘটছে সেইটার উপরে আমি বেশি লিখি। আচ্ছা, আপনি এই যে কবিতাটি লিখেছেন, এটা আমরা সবাই বুঝতে পারছি যে একটা প্রচণ্ড রকমের একটা দ্বিধা দ্বন্দ্ব থেকে আপনি কবিতাটি তুলে ধরেছেন, সমাজে যেগুলো ঘটছে অহরহ। আচ্ছা, আপনার নিজের কি মনে হয় এখন বর্তমান সমাজ ভাবনা বা সমাজ যে চিন্তা, তার ওপর আপনার নিজস্ব চিন্তন কি? সমাজ নিয়ে আপনি কি ভাবছেন? সমাজকে ভাবছি আমার বার্তা পৌঁছে দিতে। আমি চাইছি বার্তাটা পৌঁছাক সবার কাছে, হলেও একজনের কাছে গেলেও সেটাই আমার লেখার সার্থকতা। সেটাই আমার লেখা একজন পড়ে যদি উপকৃত হয়, সেটাই আমার লেখার সার্থকতা। না, আপনার সমাজ নিয়ে আপনি ভাবছেন কি? মানে এই সমাজের কি সত্যি পরিবর্তন দরকার, বা আপনি কি ভাবছেন? অবশ্যই পরিবর্তন দরকার। সমাজ এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে, মৃত্যুর উপত্যকা চারিদিকে। একেবারেই। সেটাই দেখলে আমাদেরকে অবশ্যই এবার বিশেষ করে আমাদের মতো যুব সমাজকে আগে আসতে হবে। মানুষ ভীষণ অস্থির হয়ে পড়েছে। প্রতীক দা, আপনার কাছে কবিতা শুনবো, তার আগে একটা বিরতি নেব আমরা। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা।
সকালে জলসা সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। আমরা আছি আমাদের অত্যন্ত পরিচিত তিনজন কবি বন্ধুদের সঙ্গে। তারা আমাদের কবিতা শোনাবেন, নিজস্ব স্বরচিত কবিতা। আপনারাও আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন সকালের জলসা। প্রতীক দা, আমার লেখা কবিতা জীবনের শেষ বেলা। বা খোকা, খুব ভালো থাক, তুই অনেক শান্তিতে থাক, এটাই চাই। ভাবতে হবে না তোকে আমার কথা, শেষ বয়সে আমি বৃদ্ধাশ্রমেই যাই। অনেক তো হলো সংসার সংসার খেলা, আর যে পারি না বৃদ্ধ বয়সে এসে। তোদের সংসার তোরাই কর এবার, জীবনটা কেটে যাক বৃদ্ধাশ্রমে শেষে। খেয়াল রাখিস নিজের প্রতি, শরীরের যত্ন নিস সময় মতো। আমার দেখার ইচ্ছে হলে কখনো স্বপ্নে দেখিস ইচ্ছে হয় যত। নিজের বলে নেইনি কিছুই সাথে, নিয়েছি একখানা ছবি তোর। বাঁচবো যতদিন আঁকলে রাখবো ছবিটা, তুই তো সব এই জীবনের মোর। তোকে ভালোবেসে যাব ততদিন আমি, যতদিন থাকবে এ দেহে প্রাণ। অচেনা পৃথিবীতে করেছি আপন তোকে, আবারও দেব আমার গর্ভে তোকে স্থান। ধন্যবাদ। বাহ, এখন বর্তমান যে সমাজ, সেখানে আমরা দেখতে পাই যে বাবা মা যারা আমাদের রয়েছেন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর একটা বিশাল প্রবণতা এখন এটা অহরহ চলছে। মানে আমরা যদি প্রায় দেখি কোন একটা সংবাদ প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এবং বিভিন্ন রকম সিনেমা, ওয়েব সিরিজ, সেগুলোতেও কিন্তু এই যে প্রতিবাদ, সেটা কিন্তু আমরা দেখছি। তারপরেও কিন্তু অহরহ ঘটেই যাচ্ছে, এবং তাই নিয়ে মনে হয় আপনি একটা আপনার চিন্তা ভাবনা তুলে ধরেছেন। আপনার কি মনে হয় এই সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করা যেতে পারে? মানে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ভালো রাখতে চায়, কিন্তু সন্তানকে ভালো রাখতে গিয়ে তার বাবা মায়ের যে কষ্টটা, সেটা সন্তান ভুলে যায় বড় হয়ে। আমার এটাই মনে হয়েছে যে আমরা তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে, যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তারা তাদের নিজেদের সন্তানের ভালো রাখার জন্য তারা তাদের বাবা মাদেরকে মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আমার এটাই মনে হয়েছে তাদের বাবা মারা যেমন তাদের কাছে গুরুত্বপূর্ণ, তাদের সন্তানও তাদের কাছে গুরুত্বপূর্ণ। সবাইকে একসাথে নিয়ে চলাটাই হচ্ছে জীবন। একেবারে। কিন্তু আপনি কি মেসেজ দিতে চাইবেন যে কিভাবে আমরা যদি এই সমাজকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? যদি আমরা বাবা মাকে ভালোবাসি, কাছে রাখি, সেটাই আমি মেসেজ দিতে চাইছি। বাবা মাকে ভালোবাসতে হবে, ভালোবেসে তাদেরকে কাছে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কোথাও দাদা আপনার মনে হয় যে আমাদের যে শৈশব, বর্তমান শিশুরা যে শৈশব জীবনযাপন করছে, সেই শৈশব জীবনযাপনে কিছু পরিবর্তন দরকার? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা ছোটবেলায় যখন আমরা খেলাধুলা বেশি করতাম, বর্তমান সমাজ তারা ফোনেই মানে ব্যস্ত, তারা ফোন ছাড়া বোঝে না। আমাদের সময় আমরা যেরকম খেলাধুলা করে বেড়াতাম, তারা পড়াশোনায় আর ফোন এটুকুই তারা জানে, তারা কিন্তু অনেক খেলাই জানে না, খেলার নাম জানে না। একেবারেই। আমাদের সেই ছোটবেলা কুমিরডাঙ্গা, তারপরে অনেক খেলা, চোর ডাকাত পুলিশ, অনেক ডাঙ্গুলি, এখন বাচ্চাদের দেখাই যায় না সেইভাবে খেলাধুলো করতে। আর সত্যি কথা বলতে আমার নিজস্বভাবে কোথাও মনে হয় যে এই যে সংঘবদ্ধভাবে আমরা খেলাধুলো করতাম, আমাদের মধ্যে কিন্তু একটা গোষ্ঠী এই ভাবনাটা ছিল, এবং এখনকার বাচ্চারা যতটা বিক্ষিপ্ত হয়ে পড়েছে, ততই কিন্তু তাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু একটু অন্যরকম, কিছু না পেলে তারা বেপরোয়া হয়ে উঠছে। উদিত দা, আপনি কিছু শোনান। ফুলের কান্না। বিশ্ব বাতায়নে শুধু ধূসর, প্রেম তবু কতক বেড়া জালে, কতক কর্তব্যে, আবার কতক থেকেও নেই, আছে গভীরে। ছোঁয়া না, স্পর্শ নাগালের অতলে, তবু বাঁচে প্রেম, ঘটে সৌধ, গড়ে ওঠে ফুটন্ত ফুলের বাগান। তাতে কখনো মালা হয় জীবিত বা মৃতের গলে, কখনো বা প্রতিমার ঘটে শত মাথা খুঁটে, শেষ স্থান হয় পচা নর্দমায়। বাহ, কি মেসেজ দিতে চাচ্ছেন দাদা? মেসেজ বর্তমানে বিশেষত বাস্তবতায় আমরা সংস্কৃতিকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত দেখছি। বাস্তব সংস্কৃতি খুব খারাপ অবস্থায়। কি মনে হয় যে প্রেম আছে? প্রেম তো এখন দেখছি মানে একটা ছলনা। আপনি এখানে কোন প্রেমের কথা বলছেন? মানে পুরুষ নারীর মধ্যে প্রেম শুধুমাত্র, নাকি সবার মধ্যে একটা মেল বন্ধন, সে আত্মিক মেল বন্ধনটা নেই, সবার একটা যেন স্বার্থ, সবকিছুই একটা যেন স্বার্থ ছাড়া
কেউ একটা বিন্দু মাত্র মানে 1 সেকেন্ডেও যদি যদি ছোট কিছু থাকতো সেটাও কেউ পারে না, তাই না? হ্যাঁ, সত্যি আমরা দেখি এখন ভীষণভাবে মানুষের মধ্যে একটা সেই একগুঁয়ে জেদ চলে এসেছে, না একটা সবার মধ্যে আমি ঠিক, এবং গিভ এন্ড টেক পলিসি চলে এসেছে একদম, যে তুমি কিছু দিলে আমি তোমাকে কিছু দেব, এবং আমি কিছু দিলে তারপর তুমি আমাকে দাও, এরকম একটা পরিস্থিতির আমরা শিকার। আপনার কি মনে হয় যে এই যে আমরা পরিস্থিতির শিকার, বা এই যে আমরা সমাজে বাস করছি, বা এই যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলছি, আপনি আর কি দর্শকদের মাঝে উপহার দিতে চান? দর্শকদের মধ্যে উপহার আমি আর কি দেবো, আমার তো সেভাবে আর কত আর সাধ্য। চেষ্টা করবো অন্তত বাস্তব অবস্থাটা তুলে ধরতে, বাস্তব পরিকাঠামোটাকে যদি তুলে দিয়ে আজকের আমরা যেটা আধুনিকের সঙ্গে সংস্কৃতির বেড়াজালটাকে সম্পূর্ণ একটা অন্যরকম একটা ঢেউয়ের মধ্যে আমরা ভাসিয়ে দিচ্ছি, যদি একটু সবাই সেই জ্ঞান চক্র যদি সবার খোলে। আচ্ছা, আপনি আধুনিকতা নিয়ে বললেন, আপনার কাছে দাদা আধুনিকতা কি? আধুনিকতা আমার কাছে আধুনিকতা বলতে ফ্যাশন নয়, স্টাইল, মানে নিজস্বতা। এই যে এখন অনুকরণ একটা বড় আধুনিকতা এসে পৌঁছেছে। আচ্ছা দাদা, করছে এটা আমাকে এটা করতে হবে, আমি এরকম করব। এই যে নিজস্বতার মধ্যেও কিন্তু আমরা অনেক কিন্তু উগ্র একটা মনোভাব দেখছি। তো আমি বলছি যে এই যে আধুনিকতাটাকে আপনি কিভাবে দেখছেন, মানে আপনার কাছে আধুনিকতা মানেটা কি, মানে আমি কোন জিনিসটাকে আধুনিক বলবো? অতিরিক্ত অ্যান্ড্রয়েডে আসক্ত, খেলার মাঠ হারিয়ে ফেলা, প্রকৃতির সাথে সমাজের সাথে যে একটা মেলবন্ধন, একে অপরের সাথে যে একটা আমার যে চলাফেরা, একটা পারিবারিক মেলবন্ধন সেটা আমরা হারিয়ে ফেলছি। আপনাদের দাদা সকলের সঙ্গে ভীষণ ভালো একটা জমাটি আড্ডাতে মেতে উঠেছি আমিও। আবার চলে যাব কর্ণধর দার কাছে। দাদা, আর কিছু শোনান। আমার লেখা কাব্যগ্রন্থ দগ্ধ বন্যশিখা, এই বই থেকে আমার একটা স্বরচিত কবিতা পাঠ করছি। জীবন্ত ফসিল। কালবৈশাখী তাণ্ডবে বিধ্বস্ত পাখিটার কঙ্কাল খুলে কখনো কি দেখেছ অজান্তে বয়ে চলা বেদনার খরস্রোতা আর সমুদ্র হিমাচল? তোমার অবিশ্বাস্য ফল্গুধারা ব্যথার প্লাবনে আহত হৃদয়কে করেছে বারংবার প্লাবিত। তবু আমি হাল ছাড়িনি, বাঁচার শত আকুতিতে রং বদলানো ভালোবাসার কাছে নিজেকে করেছি আত্মসমর্পণ। বিনিময়ে জ্বলন্ত দধিছির বন্যশিখায় নিজেকে পুড়িয়ে করেছি ছারখার, শুধু তোমার মায়াবী মরুদ্যানে শীতল ছায়া খুঁজতে গিয়ে। ক্ষণস্থায়ী কুয়াশার আলিঙ্গন আর গোলাপি অধরের কামুক স্পর্শে নিজেকে করেছি বিষময়। বহুবার মায়াবী প্রেমের গরল সাগরে নিজেকে করেছি ভরাডুবি। হাদড়েছি দিশেহারা নাবিকের মতো, ধ্রুবতারা হয়ে দীপ্তি ছড়ায়নি, কেউ দেখায়নি দিশা, কেউ দেয়নি এক মুঠো আশ্বাস। পারলে তুমি দেখতে পারো মাটি গড়া কাঠামো খুলে জীবন্ত জীবাশ্মের ফসিল। আমি আকাশ সত্য করিনি গোপন, বুকের দীর্ঘশ্বাস দিয়েছে তা বলে। চাইলে তুমি শুনতে পারো বাতাসেতে কান পেতে, অভিমানী পাতা ঝরা হেমন্তের কোনো বিষাদময় ব্যর্থ বিকেলে। বাহ, এটা একটা অন্যরকম প্রেমের একটু গুঞ্জন দেখতে পেলাম। প্রেম নিয়ে বড্ড অভিমান, ভীষণ ভালো লাগলো কবিতাটা, ভীষণ। আপনার এই কাব্যগ্রন্থ দগ্ধ বন্যশিখা আমি একটুখানি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখাতে চাইব। আপনারা বইটা কিনতে পারেন। কোথায় পাওয়া যাবে দাদা? এটা অনলাইনে ফ্লিপকার্টে পাওয়া যাবে। ফ্লিপকার্টে পাওয়া যাবে। আপনারা অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে এটা কিনতে পারবেন, ফ্লিপকার্ট থেকে। বইটার নাম দগ্ধ বন্যশিখা, কর্ণধর মণ্ডল। আপনারা কিনতে পারবেন বইটা। আবার চলে যাব দাদার কাছে। প্রতীক দা, কিছু শোনান ছোট্ট করে। আচ্ছা, আমার লেখা কবিতা ভাষার লড়াই, ত্রিপুরা রাজ্যে প্রকাশিত দৈনালী পত্রিকাতে। জন্ম থেকে তার সাথে যে আছে মোদের ভালোবাসা, মনের ভাব প্রকাশ করতে চলবে না আর মাতৃভাষা। মানুষ রূপী পিশাচ কিছু ক্ষমতারই জেরে, বাংলা মায়ের মাতৃভাষা নিচ্ছে তাই কেড়ে। চলছে গুলি, ঝরছে রক্ত, ভাষার জন্য লড়াই। গর্বিত আমি বাঙালি, আমি মুখেই শুধু বড়াই।
মারছে মানুষ, মরছে মানুষ, হচ্ছে ভাষা কোন, ভাষার গায়ে লাগছে রক্ত, জ্বলছে প্রাণে আগুন। নই যে আমি আদিম মানুষ, সভ্য সমাজের মাঝে তুলবো আওয়াজ, জোরসে বলবো বাংলা আমার মাঝে। ধন্যবাদ। বাহ, ভীষণ সুন্দর একটি কবিতা। বাংলা ভাষা নিয়ে কত লড়াই, মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য সেই বারকাত আর কি বলে জব্বার, তারা যে লড়াই করেছিল বাংলা ভাষাকে নিয়ে, সত্যি সেই বিপ্লব যেন এখনো আমরা আমাদের কানের মধ্যে কোথাও ধ্বনিত হয়। এই ভীষণ মধুর বাংলা ভাষা, তাকে তারা হাঁটতে দেয়নি। বা ভীষণ ভালো লাগলো। উদিতদা, আপনি কিছু ছোট্ট করে শোনান। হ্যাঁ, আমার এই 4টে একক বই আছে। হ্যাঁ, মনস্বিতা, একটা অনুকবিতার বই, উদিত ঠাকুরের লেখা অনুকবিতার বই। আরেকটি বই প্রেয়সী, এটাও আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কিনতে পারবেন। উদিত ঠাকুর। আরও একটি বই কুসুম কলি, উদিত ঠাকুরের। তারপর আরও একটি বই আগামী পৃথিবীর স্বপ্ন দেখি। এই সমস্ত বইগুলো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ভালো লাগে আপনারা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করুন এবং সেখান থেকে আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন। অদিতদা, আর কি শোনাচ্ছেন? হ্যাঁ, এই খুব রিসেন্ট লেখা, এই মার্চ মাসেই। মুখগুলো মুখোশ, মুখগুলো আদৌ কি মুখ? রং মাখা মুখোশ, মশলা মাখা রং করা মুখগুলো সমাজের বুকে দিকে দিকে খুলে পড়েছে। তাই ঢাকতে কৃত্রিম আসরিক জ্বলে উঠছে এক এক অভিনেতা। আর হুজুকে সমাজে যারা হ্যাঁতে হ্যাঁ নাতে না, তারা কবিকলে বড় দার্শনিক, তারাই দিচ্ছে হাততালি। আর যারা দণ্ডায় মস্তকে শিরদাঁড়া সোজা, শত ঝড়ে নিয়ে পড়ে না, শত পাথর আসলে তারা এক একটা পাহাড়। আর তাদের ছায়ায় আশ্রয়ে মানুষগুলো দাঁত নখ বের করছে। মুখোশধারী অভিনেতাগুলো এঁদো মানুষের বাহবা হাততালি কুড়ুলেও সেই সব পাহাড়ের কাছে ভীত আতঙ্কিত। তাই অসন্তোষের কামড়ে খাবার চিবনোর মূল অস্ত্র দাঁত হারিয়ে ফেলেছে। বা মানুষের যে মুখোশধারী মানুষ, এটা চেনা আজকাল ভীষণই কষ্ট। সামনে থেকে আমি শত্রুকে প্রতিকার করতে পারবো, কিন্তু এই মুখোশধারী শত্রু বা বন্ধুকে আমি না তো নির্বাচন করতে পারবো, না তো চিহ্নিত করতে পারবো। বাহ, একেবারেই একটা বর্তমান সমাজের আড়ালে যে ভীষণ পরিমাণে একটা হিংসা লুকিয়ে রয়েছে, সেটাকে আপনি চিহ্নিতকরণ করেছেন এবং তুলে ধরেছেন। আমার এই আগামী পৃথিবীর স্বপ্ন এই বইটার মধ্যেও সেরকম কিছু জাগরণ, মানে বাস্তবতা, মানুষের যে হিংস্রতা মনোভাব, সেই কিছু কবিতাগুলো এর মধ্যে আছে। বাহ। আর এছাড়াও আমি এর আগে 2টো পত্রিকার সম্পাদনা করেছি। সম্পাদনা করেছেন আপনি? অবশ্যই এখন সম্পাদনা কাজটা করতে পারছি না। এছাড়াও রংমিলান্তি এবং অন্যান্য প্রকাশনা বিভিন্ন রকম সংকলন, কবিতা, গল্প এবং অন্যান্য সংকলন প্রতিনিয়ত বের হয় এবং বিভিন্ন সংখ্যার পত্রিকারও লেখা বের হয়, চেষ্টা করি লেখা। এছাড়াও খুব রিসেন্ট আর কি 21শে বইমেলার আগেও বাংলাদেশও আমার 24 প্রকাশনাতে পাড়ি দিয়েছি, ওখানেও কি সংকলন এবং লেখালেখি চলছে। বাহ, তো ভীষণই ভালো লাগলো, একটা ভালো মুহূর্ত একটা অনুভব করলাম। আরো 2টো বই, কর্ণধর মণ্ডলের ছোট গল্পের বই, বাস্তব দর্পণ ছোট গল্পের বই, এবং অনুরাগের শেষ গোধূলি, এই 2টো বইও আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কিনতে পারবেন। তো আজকে আপনারা আমাদের চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে এসেছেন, ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। তাই আপনাদের হাতে কিছু ছোট উপহার আমরা তুলে দেব। এই মোমেন্টে প্রত্যেকের জন্য একটা সার্টিফিকেট এবং গিফট কুপন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং এইভাবে দেখতে থাকুন চ্যানেল ভিশনের সকালের জলসা। ধন্যবাদ।